একটা ছড়া দিয়ে শুরু করি শনিবারের সকাল। সুকুমার রায়, যিনি আমার কাছে প্রাণপুরুষ, এবং রবি ঠাকুর তো মাথার উপর থাকা, কিন্তু আমার প্রিয় কবি হচ্ছে গিয়ে সুকুমার রায়। ছড়া, প্রত্যেকটা ছড়ার একটা মিনিং আছে। মমতা ও কাতুকুতু বুড়ো, কাতুকুতু বুড়ো জানতে পারবেন, কিন্তু কবিতাটা একটু যদি না শোনেন তাহলে ভারী কষ্ট পাবো। কাতুকুতু বুড়ো সুকুমার রায়, আর যেখানে যাও রে ভাই সপ্ত সাগর পার, কাতুকুতু বুড়ো কাছে যেও না খবরদার, সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি, কাতুকুতুর কুলপি খেয়ে ছিড়বে পেটের নাড়ি, কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে, একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে, বিদঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি, শুনলে পরে হাসিচ্ছে কান্না আসে বেশি, না আছে তার মাথা মুন্ডু, না আছে তার মানে, তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে। কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোয়ে, পায়ের উপর সুরসুরি দেয় লম্বা পালক বয়ে, কেবল বলে হো 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 কেষ্টদাসের পিসি, বহুত খালি কুমড়ো কচু হাঁসের ডিমার ঋষি। আরো আছে, কিন্তু কাকে বলছি, কোন স্পর্ধায় বলছি? দেখুন, একটা কথা বলি, আমাদের সাংবাদিকদের আজকাল, মানে সে দিল্লি বলুন, এখানে বলুন, ইউটিউবে বলুন, প্রত্যেকের একটা এথিক্স মেনে চলি। হ্যাঁ, হয়তো আপনি বলতে পারেন প্রসন্দা আপনি চটি চাটা, বেশ তাই, কিন্তু আপনারা আমার মুখে কখনো কুৎসিত কথা, অন্তত সেটা মিনিংফুল না হয় ডাইরেক্টলি অ্যাটাক, আমি কোনোদিন নরেন্দ্র মোদীকেও করিনি, কোনোদিন সিপিএম এর কোনো নেতাকেও করিনি, কোনোদিন ভাই আপনার আহ, শুভেন্দু অধিকারীকেও করিনি। ইনডিরেক্টলি যা বলার বলেছি, কারণ প্রত্যেকের একটা নিজস্বতা আছে, একটা এথিক্স আমাদের মানতে হবে। কিন্তু আমরা দিনের পর দিন দেখছি সুবিখ্যাত সাংবাদিক, একদম শীর্ষে থাকা, যিনি নিজেকেও মনে করেন এক নম্বর, হয়তো তিনি এক নম্বর, এবং তিনি বলে না, বেশ কিছু ইউটিউবার রয়েছে তারা সাংবাদিকই না, জীবনে কোনো মিডিয়াতে কাজ করেনি, কোনো পত্রপত্রিকা, আমাদের প্রবীরবাবু যেমন বর্তমানে কাজ করেছেন, আজকালের কিছু কাজ করেছেন, একটা সময় কাজ করতেন মিডিয়াতে। তো আপনারা জানেন আমি সিটিভিএনে দীর্ঘদিন ধরে রয়েছি, 27-28 বছর ধরে, সুতরাং আমাদের একটা মিডিয়া ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু এই যে নতুন ইউটিউবার যারা রয়েছে দালালি করছে বসে বসে, এবার আপনি বলবেন যে আপনারাও তো দালালি করছেন, কিন্তু আমরা সমালোচনাটাও করছি। আমার আগের এপিসোড যদি দেখে থাকেন, আমি কাঞ্চন মল্লিককে কিন্তু তুলোধনা করে ছেড়ে দিয়েছি, কিন্তু এরা সমালোচনা করে না, কারণ এরা কোথা থেকে কিছু সুবিধা পাচ্ছে বা কিছু বিশেষ পাচ্ছে, কিন্তু তাদের চরিত্র আলাদা, তারা তো সাংবাদিকই না, তারা ফালতু কতগুলো ইউটিউব, যাদেরকে বিজেপি সাপোর্ট দিয়ে লাখ লাখ ভিউয়ার্স করছে। কিন্তু আমার কথাটা হচ্ছে, সুবিখ্যাত, ভারত বিখ্যাত, এবং প্রেসিডেন্সি কলেজের ছাত্র হিসেবে তিনি নিজেকে প্রায়ই বলেন আমি তো প্রেসিডেন্সির ছাত্র বা প্রেসিডেন্সিতে পড়া, সেই বিখ্যাত প্রাক্তন আনন্দবাজারি, আরো কিছু আছে বলবো পরে, সুমন চট্টোপাধ্যায়, খেয়ে না খেয়ে, শিক্ষিত লোক, পণ্ডিত লোক, প্রেসিডেন্সির ছাত্র, তার বাবা অধ্যাপক ছিলেন, তিনি যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, তাতে করে একটি ব্যাপার পরিষ্কার, তার ব্যক্তিগত রাগের থেকে তিনি সেটা করছেন। এবং এই কাতুকুতু বুড়োর তো কবিতা শুনলেন সুকুমার রায়, মানে জোর করে আপনাদেরকে তোয়াজ করবার চেষ্টা করছেন। এবং আজ সুমন সহ এই ধরনের একপেশে খিস্তিবাজ সমস্ত ইউটিউবারের জন্য প্রশ্নের পাঞ্চ। স্বাগতম, আসসালাম আলাইকুম। শনিবারের সকালবেলা উপস্থিত হয়েছি, আপনাদের দিনটা ভালো কাটুক। দেখুন, একেবারে মুখমধ্যে বলছি যে সামনে নির্বাচন 2026, নেতায় নেতায় খেউড়বাজি চলে, সেটাও শালীনতার মধ্যে যদি থাকে তাহলে ভালো, সে যে পক্ষই দিক। সে যদি তৃণমূলও বলে তাহলেও খারাপ, মানে খারাপ কুৎসিত কথা, সে যদি বিজেপি বলে তাহলেও সেটা খারাপ। কিন্তু বিজেপি যে ভাষাগুলো ব্যবহার করছে ইদানিং, দিল্লির লোকেরা এসে তো রবীন্দ্রনাথ নিয়ে যা খুশি তাই বলছেন। রবীন্দ্রনাথ শান্তি পুরস্কার পেয়েছেন, বোঝো, নোবেল শান্তি নোবেল পুরস্কার যে কবে পেয়েছে, নতুন কে এসছে নবীন
কি জানি নাম, নিতিন নবীন নাকে, তিনি এসে বলে গেলেন। এর আগে আরেকজন এসে ভুলভাল বলে গেলেন, বঙ্কিমচন্দ্র, বঙ্কিম দা ইত্যাদি। সে বলুক, ক্ষতি নেই। কিন্তু এদের দিল্লিওয়ালাদের মুখে এখনো পর্যন্ত দিদি ও দিদি ছাড়া গতবারের মোদির কুৎসিত কথা কিন্তু আমরা শুনিনি, যেটা সিপিএম কিন্তু কোনো একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্ট অত্যন্ত নোংরা কথাবার্তা বলতো। আমি বুঝি না যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে তার শাসনে রয়েছে, ভালো মন্দ পরে বলছি, কিন্তু তিনি তো দিনের শেষে একজন মহিলা। আমরা মাতৃস্থানীয় কাউকে কি কুৎসিত ভাষায় গালাগাল করতে পারি, নোংরা ভাষা ব্যবহার করতে পারি, তার ব্যক্তিগত জীবনকে কলুষিত করবার চেষ্টা করতে পারি? কেন করব? কারণ দেখুন, আমি আগের দিনও বলেছিলাম যে বলুন ভাই জ্যোতি বসু বলুন, এদের মতন পণ্ডিত লোকেরাও তাদের জীবনযাত্রাতে প্রচুর সমালোচনা শুনেছেন। আমি তো বলেছিলাম যে তারা ড্রিঙ্ক করেন, বাজপেয়ী ব্রাহ্মণ হলে কি হবে, মাংস খান, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা সেগুলো নিয়ে কোনোদিন আক্রমণ করার তো জায়গা করিনি, কারণ তারা মনে করতেন বেশ করে জিয়া করেছে, আমিও মনে করি বেশ করেছে। কিন্তু ঘটনাচক্রে যেটা হচ্ছে যে ফ্যামিলি তুলে কথা হচ্ছে, তার বংশ তুলে কথা হচ্ছে, ভাইপো তুলে কথা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণে যাবেন কেন? আমি এটা নিশ্চয়ই মানছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস 15 বছর রাজত্ব, তার এই বছরটা হলো 15 বছর। 15 বছর রাজ করলে ভালো এবং মন্দ দুটোই আসে। ভালো কাজ কি হয়েছে সেটা তো পরের কথা, কিন্তু মন্দ কাজ তো ডেফিনেটলি হয়েছে, হতে বাধ্য। কারণ দিনের পর দিন একটা খারাপ জায়গাও তৈরি হয়, এবং সেই খারাপ জায়গাটা নাচার করতে হবে। 34 বছর শাসন করেছে বাম সরকার, তাদেরকে খারাপ জায়গা ছিল না। নরেন্দ্র মোদী দের ইয়েতে গুজরাটে 15 বছরের উপর রাজ করেছে, মোদী দীর্ঘদিন সেখানে ছিল, সেখানে গোদরার মতন কাণ্ড হয়নি। কিন্তু আমরা কি ব্যক্তিগতভাবে মোদীর ব্যক্তিগত জীবন নিয়ে বা তিনি তার স্ত্রী ইত্যাদি ইত্যাদি ব্যাপার নিয়ে তাকে কুৎসিত আক্রমণ কখনো করেছি? কখনো না। কারণ মনে করি যে ব্যক্তিগত ডাইরেক্ট তিনি দিনের শেষে কিন্তু দেশের প্রধানমন্ত্রী, সেই রেসপেক্টটা তাকে দিতে হবে। কিন্তু তার কাজের আমরা সমালোচনা করব। সমালোচনাটা হচ্ছে গিয়ে একেবারে আয়না। একটা সাংবাদিকের চরিত্র সবসময় কিন্তু আয়নার মতন থাকা উচিত বলে আমি মনে করি। কিন্তু যেটা সুমন বাবুরা করছেন দিনের পর দিন, বা আদার্স রয়েছেন, এক কি রয়েছে ওটা, আরামবাগ চিকেন, আর সুমন বাবুর ছবিটা দেখে নিন, তারপর সুমন বাবুকে তো শেষে বলবো। আরামবাগ চিকেন, তিনি এমন একটা ভাবসাব করছেন। এবার ব্যক্তিগতভাবে শুনলাম যে আরামবাগ চিকেনকে কোনো এক সময় নাকি পুলিশ অ্যারেস্ট করেছিল অত্যন্ত বাড়াবাড়ি করবার জন্য, সেই জন্য বদলা নিচ্ছেন। এবং তার কথায় বার্তাতে পরিষ্কার ভাবে তিনি যে শুভেন্দুর অনুগামী সেটা পরিষ্কার। সে হন, ক্ষতি নেই, কিন্তু তার জায়গাতে তিনি কোনো সময় কিন্তু কুৎসিত ভাষা ব্যবহার করেননি, খারাপ কথা ব্যক্তিগত জায়গা থেকে হ্যামার করবার চেষ্টা করেন। এই যে তোতোনিয়া নাকি এর মুসলিম মেয়ে করে বেড়ায়, বয়ের মতন কি একটা চ্যানেল, তিনি তো মানে এখানে ঘুরে ওখানে ঘুরে কোন রকম ভাবে যদি একটু শুভেন্দুর স্তুতি করা যায়, যদি একটু বিজেপি স্তুতি করা যায়, ইত্যাদি ইত্যাদি গেম খেলে যাচ্ছেন, কিন্তু কিছুতেই বিজেপিকে জেতাতে পারছেন না। তারা তারা সেটা করছেন, দিনের পর দিন করছেন, এবং তাদের কারুর কারুর মানে স্তরটা পার হয়ে যাচ্ছে। আমি এর আগে একদিন ফেসবুক লাইভে বলেছিলাম, আবারও বলি, একটি বিশেষ চ্যানেল রাবিশ চ্যানেল বলে, সেখানে একটি ছেলে হঠাৎ করে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি বলে চিৎকার করে উঠল। শান্টু পান তার নাম, শান্টু পান। মানে এটা যদি আমি সাংবাদিক না হতাম, আমি যে কোনো রাজনৈতিক দলের লোক হতাম, ওকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রেখে দিতাম। এত বড় স্পর্ধা হবে কি করে? আপনারা ভাবতে পারেন, আমি তো কংগ্রেস করেছি, তৃণমূল করেছি, তারপর সাংবাদিকতা করছি, রাজনীতি করেছি, তো 20 বছরের উপর রাজনীতি করেছি। কিন্তু কোনোদিন কি আমি বলবো ও বুদ্ধদেব ভট্টাচার্য, ও বুদ্ধদেব ভট্টাচার্য, বা ও জ্যোতি বসু, ও জ্যোতি বসু? কোনোদিন বলবো না। এগুলো শিক্ষার অভাব, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের অভাব, এগুলো হচ্ছে গিয়ে সংস্কৃতি, যেটা একটা চ্যানেলের সেই সংস্কৃতি নেই। তারা অশিক্ষিত, অযোগ্য বলে তারা তাকে অ্যালাউ করেছে, কিস্তিমার হিন্দু মুসলমানের মধ্যে ঝামেলা পাকিয়ে দেয়। সেটাও নোংরামি, সেই নোংরামির মধ্যেও কিন্তু আমরা বলছি। কিন্তু হোয়াটস অ্যাবাউট সুমন চট্টোপাধ্যায়? কি তার ব্যাকগ্রাউন্ড? তিনি একেবারে পয়লা দিন থেকে, যেদিন থেকে তিনি তার ইউটিউব খুলেছেন, তিনি প্রতিনিয়ত প্রতিটি এপিসোড, সেটা দিল্লিতে মানে এয়ার ইন্ডিয়া উড়ে যাচ্ছে, কোনো প্রতিবাদ নেই, তার ওখানে পাবেন না। এই যে সম্প্রতি অজিত পাওয়ার মারা গেল, কি তার রহস্য? পাবেন না। তার একমাত্র কাজ
মমতার সমালোচনা, হয়তো একদম ডিফারেন্ট সাবজেক্ট, বাংলাদেশ নিয়ে হচ্ছে, কিন্তু তার মধ্যে তিনি মমতাকে গুঁজে দেবেন। এবং শুধু গুঁজে দেওয়া না, পটুয়াপাড়ার অগ্নিকন্যা, পটুয়াপাড়া মানে এটা হচ্ছে কালীঘাটের যে আহ, মানে শিল্পকলার জায়গা বলা উচিত, কিন্তু যেখানে কুমোররা ঠাকুর বানায় সেটা পটুয়াপাড়া বলা হয়। আবার পটুয়াপাড়া খারাপ ইঙ্গিত আছে, তিনি পটুয়াপাড়ার কন্যা বলে তাকে চালু করছে। কেন? কি হিসাবে? কিসের তার রাগ? মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো ভালো কাজই কি করেননি? আমি তো বললাম তো, 15 বছর রাজ করলে তার মধ্যে ত্রুটি পাওয়া যাবেই যাবে, যে কোনো জায়গায়। এমনকি আমেরিকার মতন জায়গাতেও 8ম বছরে গিয়ে যিনি প্রেসিডেন্ট তাকেও সরে যেতে হয়, তাদের মতো এত ডেমোক্রেটিক মানে দেশে। তো আমাদের রাজ্যে হবে না? আমি তো বলছি তো, ত্রুটি তো ডেফিনেটলি আছে, প্রচুর ত্রুটি থাকতে পারে, কিন্তু প্রচুর প্রচুর ভালো কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আপনি রাস্তা দিয়ে যদি যান, দেখবেন ঝকঝকে চকচকে হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা। এবং কলকাতা শহর থেকে হাওড়ার মতন জায়গা, যেখানে আমাদের এই স্টুডিও, সে তো মানে অখাদ্য রাস্তা ছিল একটা সময়, মানে যাওয়া যেত না। সেসব জায়গায় গিয়ে দেখুন কত চমৎকার ডেভেলপ করেছেন, ঝকঝকে চকচকে সমস্ত ব্যাপার স্যাপার। রেলওয়ে ইয়ার্ডের দিক ফিকগুলো খারাপ হয়তো রয়েছে, কিন্তু সেটা তো রেলের ব্যাপার। আজকে কলকাতা শহরকে আসলে একটা সময় বম্বে দিল্লির সঙ্গে কম্পারিজনই ফেলা হতো না। কলকাতায় আপনি দমদম এয়ারপোর্টে নামবেন কিংবা হাওড়া স্টেশনে নামবেন, ঝকঝক 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 করছে, দূর থেকে মনে হচ্ছে এটা কোন শহরে আসলাম। বিমানে বসে থাকলে তলায় তাকালে গর্বিত হতে হবে আপনাকে। গ্রামে গঞ্জে যেখানে যান রাস্তাঘাট ঝকঝকে করছে, ইলেকট্রিসিটি রীতিমতো রয়েছে। কোথায় কি সমস্যা? কিন্তু হ্যাঁ, বেকারত্ব তো নিশ্চয়ই আছে, নিশ্চয়ই অর্থ ভান্ডার রয়েছে, সেখানে লক্ষ্মীর ভান্ডার থেকে বিভিন্ন জায়গায় দিচ্ছেন, কিন্তু তাকে সমালোচনা করা হচ্ছে দিনের পর দিন এবং জঘন্য ভাষায়। তিনি আক্রমণ করতে করতে ব্রাত্য বসুর মতন শিক্ষামন্ত্রী, ব্রাত্য নাট্যকরও বটে, সিনেমার পরিচালকও বটে, তিনি ভৃত্যবশ বলে বসলেন। আমি জানি না যে ব্রাত্য কিন্তু খুব মানে অজাত শত্রু, মানে তার শত্রু কিছু নেই, মানে তার কোনো শত্রুই নেই। তো সেই জায়গা থেকে মানে শত্রুহীন বলা যেতে পারে, অজাত শত্রু না, শত্রুহীন। সেই শত্রুহীন ব্রাত্যকে তিনি গালাগাল করতে কেন? ব্রাত্য তো একটা খারাপ কথা কোনো জায়গায় বলে না, কোনো জায়গায় ভাষণ দিতে গিয়েও কুৎসিত কথা বলে না, দলের মুখপাত্র হিসাবেও বলে না। তারপরে অভিষেকের সম্বন্ধে এই রিসেন্টলি তিনি যাচ্ছেতাই ভাষায় কথা বললেন। কি এমন ঘটনা ঘটলো দিনের পর দিন যে তিনি কুৎসিত ভাষায় আক্রমণ করছেন? কি তার ব্যক্তিগত রাগ? আমি জানি তার ব্যক্তিগত রাগটা কি, কোথাও আপনাকে কেউ বলবে না, কারণ তিনি মনে করেন যে তার থেকে পণ্ডিত আজ অব্দি কেউ আসেনি। তিনি একজনকে রেসপেক্ট দেন, সেটা হচ্ছে গৌরকিশোর ঘোষ, বলে গৌরকিশোর ঘোষ। এবং এছাড়া বিদেশি বা দিল্লি বম্বের ইন্ডিয়ান এক্সপ্রেস ছাড়া তিনি পড়েন না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কিনা বাংলায় যারা রয়েছে তারা সব বোগাস, আমরা গরু ছাগল। এবং তিনি একমাত্র সাংবাদিকতা বলছেন, তো সাংবাদিকতা করছেন না কেন কোনো চ্যানেলে, কোনো বা খবরের কাগজে? একটার পর একটা জায়গায় গেল কি করে আপনার? আপনি দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করেছেন, সেটা শান্টু পানের থেকে, শান্টু পান অশিক্ষিত, সে যাতা কথা বলতে পারে, আপনি তো শিক্ষিত, আপনি তো ফার্স্ট ডিভিশনে পাশ করে দুর্দান্ত ছেলে, আপনি তো প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করেছেন, মাস্টার ডিগ্রি করেছেন, আনন্দবাজারের মতন কোম্পানিতে কাজ করেছেন, এবং আপনি এক্সিকিউটিভ এডিটর ছিলেন, সেখানকার এডিটর ছিলেন এই সময়ের। তারপরেও আপনার মুখ থেকে যে বাচন ভঙ্গিগুলো আসে, সেগুলো আসে কি করে? এবং তারপরেও বলি যে প্রত্যেকটা এপিসোডে আপনি যাচ্ছে তাই ভাবে, আমি সেগুলো একটাও উচ্চারণ করতে চাই না, দর্শক সাক্ষী রয়েছে, আপনি তাকে আক্রমণ করছেন, একজন সাংবাদিক, আপনার পরিচয়, আপনি রাজনৈতিক নেতা নন। আপনার ব্যাকগ্রাউন্ড কি? আপনার প্রেসিডেন্সি বাদ দিলাম, অনেকেই বলছেন যে ব্রাত্য যেহেতু প্রেসিডেন্সির ছাত্র, এটা হয় না যে আপনার খুব সুন্দরী বউ, সেই পাড়াতে যদি আরেকটা সুন্দরী আসে, সঙ্গে সঙ্গে সেই বউটাকে যতটা খারাপ বলা যায় পাড়া প্রতিবেশীর কাছে আপনি এস্টাবলিশ করবার চেষ্টা করবেন। কিংবা আপনি হয়তো হোন্ডার একদম কারেন্ট নতুন বাইকটা নিয়ে পাড়াতে ভো ভো করে ঘুরছেন, হঠাৎ দেখলেন সেরকমই আরেকটা বাইক সে পাড়াতে এসে, ও বলে যে ও 2 নম্বরই ছেলে, কোথা থেকে পয়সা লুটে খেয়েছে। মানে এই হিংসুটা পানা, সেই হিংসুটা পানার জায়গা থেকে আপনি ব্রাত্যকে ভৃত্যবোস বললেন। ব্রাত্য আপনার কোন পাকা ধানে মই দিয়েছে ভাই? প্রত্যেকে খারাপ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় খারাপ, এ খারাপ, ও খারাপ, এ অশিক্ষিত, ও এই, মানে ভাষার কোনো মাপ নেই। কার্যত প্রসূনগুপ্ত ভদ্রলোক নয়, কাজেই আমাকে নামতে হয়েছে। একটু আপনার খতিয়ে দেখুন তো আপনার ব্যাকগ্রাউন্ডটা কি। আপনি আজকালে কাজ করতেন গৌরকিশোর ঘোষের আন্ডারে, তারপর সেখান থেকে আনন্দবাজারে এলেন। আপনি আনন্দবাজারে দীর্ঘদিন থাকতে থাকতে আপনি দিল্লিতে আপনাকে পাঠিয়ে দেওয়া হলো।
আমি একটু মনে করিয়ে দিই, আমার ত্রুটি যদি থাকে আমাকে মার্জনা করবেন। তারপরে দিল্লিতে 90-এর দশকের গোড়াতে রশিদ খানের বোমা বিস্ফোরণ হলো বউবাজারে। তখন রোজ আনন্দবাজারে একদিকে জ্যোতিবাবুর ছবি, একদিকে রশিদের ছবি, দুই সাংবাদিক তখন লড়ে যাচ্ছেন, একজন আশিস ঘোষ আরেকজন দেবাশিস ভট্টাচার্য। দেবাশিস ভট্টাচার্য এখনো মামা, তিনি এখনো আনন্দবাজারে আছেন। হঠাৎ করে জ্যোতিবাবুদের ওখান থেকে নাকি থ্রাস্ট এলো, দেখে নেবো, আনন্দবাজার বন্ধ করে দিচ্ছে, আনন্দবাজার জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, সিপিএম করেছে। কার্যত কোথাও একটা কম্প্রোমাইজিং এর একটা জায়গা বোধ হয় খুঁজে পাওয়া গেল। দিল্লি থেকে আপনাকে শটান কলকাতায় নিয়ে আসা হলো, আশিস এবং দেবাশিসকে পাচার করে দেওয়া হলো যথাক্রমে পাটনা এবং দিল্লিতে। ঘটনা ঘটেছে, আপনি এসে ধরলেন, আপনি বুদ্ধবাবুর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করলেন, জ্যোতিবাবুর সঙ্গে ভালো সম্পর্ক, তাদের সঙ্গে বাইরে বেড়াতে গেলেন, এবং তারপরে কি হলো, যখন 2000 এসে পৌঁছালো আপনি ভাবলেন যে ইউ আর এ বিগ শট, আপনি আনন্দবাজার ছেড়ে চলে গেলেন স্টার আনন্দে, যেটা এবিপি আনন্দ তারপরে নাম হয়েছিল। সে এবিপি আনন্দের পর আপনার ইলেকট্রনিক জমানা শুরু হলো। তারপর বলবো, কেউ সরবেন না, কিন্তু সরবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যে ভাষায় প্রত্যেকটি দিন আক্রমণ করছেন সকাল বিকেল, তার একটা প্রতিবাদ হওয়া দরকার। তারও চরিত্রটা আজকে আমি তুলে ধরবো এবং মারাত্মক কিছু ঘটনা বলবো, যে ঘটনাগুলো আপনারা জানেন না। সঙ্গে থাকুন, একটা বিরতিতে যাচ্ছি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। তাহলে সুমন বাবু, কি হলো আজকাল? সেখান থেকে আনন্দবাজারের এক্সিকিউটিভ এডিটর, এবং তখন আপনি ওই 2000 ওই সময়টা থেকে বেশ কিছুদিন জি টিভিতে স্লট নিয়ে আনন্দবাজার কোম্পানির হয়ে, বা তারা স্পন্সর করলো, আপনি একের পর এক বড় বড় সমস্ত নেতাদের ইন্টারভিউ নিতে শুরু করলেন, এবং তার মধ্যে অবশ্য চিরঞ্জিত, প্রসেনজিৎ ইত্যাদিও ছিল। ফলে আপনি যে টিভির মুখ হতে চলেছেন সেটা তখন থেকেই খানিকটা বোঝা গেল। আপনি চলে এলেন স্টার আনন্দে, যেটা পরে এবিপি আনন্দ হলো। সেখানে আপনি দাপটে কিছুদিন করতে করতে আপনি কেন ছেড়ে দিলেন, নানান রকম কাণ্ড কারখানা হলো, আপনার সঙ্গে পোষালো না মালিকের, আপনি পুরো দলবল নিয়ে চলে গেলেন কলকাতা টিভি, গড়ে তুললেন কোটি কোটি টাকা খরচা করে, তাদের নিজেদের স্যাটেলাইট ইত্যাদি ইত্যাদি, পার্ক স্ট্রিটের মতন জায়গায়, সুবিশাল জায়গা নিয়ে। বিরাট লস আপনি এবং অপর্ণা সেন মিলে এই চালালেন কিছুদিন কলকাতা টিভি। কলকাতা টিভিতে এক সময় আপনাকে সরে যেতে হলো না সরিয়ে দেওয়া হলো আমি বলতে পারবো না, বা বলবো না জানলেও, কিন্তু আপনাকে সরে যেতে হলো। ফের আপনি ফিরলেন কিন্তু কলকাতা টিভিতে কিছুদিনের জন্য। প্রচুর ছেলেপুলে আপনি এই স্টার আনন্দ বা এবিপি আনন্দ থেকে নিয়ে সেখানে গেলেন, তাদের কি ভবিষ্যৎ হলো আমি জানি না। তারপরে আপনার সেখান থেকে বেরিয়ে আপনি তারা টিভিতে গেলেন, এবং তারা টিভিতে যাওয়ার আগে অব্দি আপনি মমতার ঘোরতর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করলেন। ওই আপনি মানে স্টার আনন্দেও বলেছেন, কলকাতা টিভিতেও বলেছেন, সমালোচনা চূড়ান্ত, এবং খানিকটা বুদ্ধপন্থী হয়েই আপনি কথাবার্তা বললেন টললেন সেখানে। এবার তারা টিভি হচ্ছে কি প্রো মমতা, সেখানে এসে আপনি রাতারাতি মমতার ভক্ত হয়ে গেলেন, তাকে প্রশংসা করতে আরম্ভ করলেন। পুরোনো দিনের ফুটেজ গুলো পেলেই আমি চ্যালেঞ্জ করে বলছি যে সেটা করেছেন। সেখান থেকে আপনি বিদায় নিলেন, নিয়ে চ্যানেল 10, যেটা পরবর্তী অধ্যায় কুণাল ঘোষ পর্যন্ত কাজ করেছেন, সে চ্যানেল 10-এ গেলেন। চ্যানেল 10টা তখন ছিল একেবারে ঘোরতর মমতা বিরোধী, ফলে আবার আপনি মমতাকে ঠেসে চেপে ধরলেন। তারপরে আপনি টেলিভিশন থেকে বিদায় নিলেন, এবং বিদায় নেওয়ার পর কিছু খবরের কাগজ এদিক ওদিক করে একদিন বের করলেন। এইবারে খেলাটা জমলো। সেই সময়টা আপনি মুকুল রায়ের শরণাপন্ন হলেন, এবং মুকুল রায়ের কাছে সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ ইত্যাদি করলেন। এবং এই যে একদিন বলে যে পেপারটা তখন বার করেছিলেন, সেটার পেছনে চিট ফান্ডের বিরাট টাকা ছিল, এবং একদিনটা চলতোই চিট ফান্ডের টাকায়। এবং শোনা গেছে সারদার সঙ্গেও, বা সারদার থেকেও নাকি টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি, ইডি সিবিআই আপনার পেছনে লাগলো। তখনও পর্যন্ত গ্রেপ্তার বা কিছু হননি আপনি। আপনাকে মনে করিয়ে দেওয়া ভালো, 2018-তে
যখন দার্জিলিং সফরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি মন্ত্রিসভার সবাইকে নিয়ে মন্ত্রিসভার বৈঠক করলেন, সেই সময় আমরা উপস্থিত ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং এর বাড়িতে, মানে মুখ্যমন্ত্রীর যে বাড়িটা আছে। আপনি সন্ধ্যের পর সেখানে এসে হাজির হলেন। তখন আমরা যারা আড্ডা মারছিলাম মমতাদির সঙ্গে, আমি নামগুলো পর্যন্ত বলে নিচ্ছি, আপনি মিলিয়ে নিতে পারেন। সেখানে রাজাময় মুখার্জি ছিল, এই এখন একটা পত্রিকা এবং টিভি চ্যানেলের তিনি সম্পাদক। সেখানে উপস্থিত ছিলেন এবিপি আনন্দের চিফ রিপোর্টার, যিনি মমতার নিউজগুলো করেন। সেখানে উপস্থিত ছিলেন দেবাঞ্জন, যিনি বর্তমানে চিফ রিপোর্টার এই মুহূর্তে। সেখানে উপস্থিত ছিলেন কিংসুক প্রামাণিক, যিনি চিফ রিপোর্টার বর্তমানে সংবাদ প্রতিদিনের। সেখানে উপস্থিত ছিলেন আরো অনেকের মতন, মানে নামগুলো মুখে আসছে, বলবো কি বলবো না ভাবতে ভাবতে। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ব মজুমদার, যিনি TV9 বাংলার এডিটর। তারা প্রত্যেকে সাক্ষী যে আপনি এলেন কোন একজন বিশিষ্ট শিল্পপতির সঙ্গে, এবং হাতে আপনার একটি কেক ছিল। সে কেকটির মধ্যে লেখা ছিল, সুমন বাবু আপনি এসেছিলেন দার্জিলিং এ, যে সে কেকটির মধ্যে লেখা ছিল হবু প্রধানমন্ত্রী। আপনি প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করতে মমতার সঙ্গে দেখা করলেন, যে তুমিই তো প্রধানমন্ত্রী হচ্ছে টচ্ছে ইত্যাদি বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আলাদা সময় দিলেন। ওই সময় মনে থাকা উচিত, সেটা ফেব্রুয়ারি মাস, কনকনে ঠান্ডা। আমরা দিদির বাড়ি থেকে বিদায় নিলাম, তারপরে আপনি বসে মিটিং করলেন। তারপরে আপনি এই সময়তে বোধহয় তখন চাকরি করছিলেন, অল লাইক দ্যাট। এইবারে আপনি কিছুদিনের মধ্যে গ্রেপ্তার হলেন, এই সময় চাকরিটা গেল। এবং গ্রেপ্তারটা আপনাকে কিন্তু সমাজ সংস্কারক বা হিন্দু মুসলমানের প্রবক্তা, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির মুখ হিসাবে নয়, আপনি দেশপ্রেমী হিসেবেও গ্রেপ্তার হননি, বরং চিট ফান্ডের মানি লন্ডারিং কেসে আপনাকে কিন্তু গ্রেপ্তার করা হলো। এবং এখানে নয়, আপনাকে একদম সেই উড়িষ্যাতে গিয়ে রাখা হলো। সেই সব দিনের কথা ভুলে গেছেন সুমন বাবু? কেউ ভুলেন না গেলেও আমরা জানি। তারপর আপনি ফিরে এলেন যখন, তখন হতাশ, পরম ক্রোধ তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে, ভেতরের আর রহস্যগুলো কি, এখন আর মুখ খুলছি না। আপনি তারপরে আরেকটি চ্যানেলে যোগ দিলেন, সেখানে 1 মাস 1.5 মাস থাকার পর আপনি বেরিয়ে এলেন, কারণ যেখানেই গেছেন সেখানেই কার ছেলেপুলের বক্তব্যটা হচ্ছে যে আমরা মানতে পারছি না। আপনি উত্তর দিতে পারবেন আপনার ব্যক্তিগত জায়গায়, কিন্তু আমি হ্যামার করছি না, যেটা যেটা ঘটেছে সেটা বলছি। তারপরে আপনি কুণাল ঘোষকে গালাগাল করলেন, একে করলেন, ওকে করলেন, তাকে করলেন, এবং বর্তমানে আপনি নিজে একটা ইউটিউব খুলে বসে আছেন, এবং সেখানে আপনার দিবারাত্র একটাই কাজ, যে মমতাকে কি করে রিমুভ করা যায়। আপনি কোনো এক সময় মনে আছে 87 আর 88-এ অভিক সরকার এবং আপনি দিল্লিতে গিয়ে রাজীব গান্ধীর বাড়িতে বসে তার 2 দিন ধরে ইন্টারভিউ করেছিলেন, যেটা একটা ক্রোড়পত্র হিসাবে আনন্দবাজার ছেপেছিল। সেই ইন্টারভিউটা করেছিলেন অভিক সরকার এবং সুমন চট্টোপাধ্যায়, দুজনেরই নাম ছিল। রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর ইন্টারভিউ করছেন, তারপরে রাজন্না হালদার, এই নাকি আপনার পথ? আপনি বড় বড় কথা বলেন, এ উঠেছে ও নামছে। রাজীব গান্ধী থেকে রাজন্না হালদার, তাকে বসিয়ে আপনি রাজন্না হালদারকে দিয়ে কিভাবে মমতাকে খোঁচানো যায়, কতভাবে খোঁচানো যায় তার ইন্টারভিউ করছেন। স্ট্যান্ডার্ড রাজন্না হালদার একটা, আপনার স্ট্যান্ডার্ড। আপনি কাকে নিয়ে আসলেন? হুমায়ুন কবিরকে। আপনি কার ইন্টারভিউ করেছেন? জ্যোতিবাবু বুদ্ধবাবুর ইন্টারভিউ করার পর হুমায়ুন কবির, হুমায়ুনকে আপনি খুঁচিয়ে দিলেন। কি করে মুসলিম ভোটটা এদিক থেকে ওদিক, এগুলো আপনার কাজ। আপনি উত্তর দিতে পারবেন? আপনি মনে প্রাণে চাইছেন মমতাকে কি করে রিমুভ করার, আপনার ক্ষমতা আছে। আপনি রিসেন্ট বলেছেন দিদি থাক ক্ষমতায়, এবং সেখানে দিদিকে একেবারে লেফট অ্যান্ড রাইট ঝেড়েছেন। আপনার ক্ষমতা আছে রাস্তা দাঁড়িয়ে প্রোটেস্ট করার, আপনার ক্ষমতা আছে দাঁড়িয়ে বলার যে গোদ্রাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে আজকে এই অবস্থাতে, আপনার ক্ষমতা আছে যে যেভাবে উড়িষ্যাতে ধরে প্যাঁদানো হচ্ছে তাকে নিয়ে এপিসোড আপ টু এপিসোড করা, আপনার ক্ষমতা আছে যে কি করে জেট বিমানটা ধ্বংস হলো তার মধ্যে কি রহস্য তাই নিয়ে একটা সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলা আমার আছে, আমাদের আছে। কারণ আমাদের ওই ভুবনেশ্বরের জেলে যেতে হয়নি। কাজেই একটা দিন প্রতিবাদ করার প্রয়োজন ছিল, কারণ আপনি যেটা করছেন সেটা সুকুমার রায়ের কাতুকুতু বুড়োর মতন। আপনার বয়স হয়েছে, আপনি সম্প্রতি বেশ কিছু বিদেশিকে ডেকে নিয়ে এসে তারা
ফের জন্মালে বাঙালি হয়ে জন্মাতে চায় কিনা তাই নিয়ে অনুষ্ঠান করলেন। সেখানে খুঁচিয়ে দিলেন যে বাংলার মুখ্যমন্ত্রীর কি অবস্থান। পাগল হয়ে গেছেন আপনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। যে পাগলামিটা কিন্তু শুভেন্দুরও নেই, যতটা আপনি খেপে গেছেন। কি রহস্যটা বলুন তো? এখান থেকে সরাসরি আপনার কাছে প্রশ্নটা রাখলাম, যদি হিম্মত থাকে এই সামান্য অশিক্ষিত পা চাটা চটি চাটা প্রসূনগুপ্তের উত্তরগুলো দেবেন। এই আবেদন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।